অনুভূতির জগতে প্রবেশ করাতে সাহায্য করে এমনটাই কিন্তু হচ্ছে সবাই বলে থাকে। তবে আসলে কোন বই কাকে কোন অনুভূতিতে প্রবেশ করাবে সেটি নির্ধারণ করে কিন্তু হচ্ছে যার যার প্রত্যেকের যে খোরাক সেই খোরাক। এই জন্য কিন্তু পড়তে হয় কবিতা, পড়তে হয় উপন্যাস, পড়তে হয় যেই বিভিন্ন ধরনের কবির লেখা। সবকিছু মিলিয়ে এই যে একটি আবহ তৈরি করে বই, সেটি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র বই পারে একটি নির্দিষ্ট অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যেতে। প্রত্যেকের অনুভূতি একই বই পড়েই ভিন্ন ভিন্ন হয়। সেই ভিন্ন ভিন্নর কারণ কি সেটি আমি জানতে চাই একজন উপন্যাসিক কথা সাহিত্যিক আছে আমাদের সাথে, সক্রিত নোমান ভাই। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মূলত এই যে একই বই পড়ে একেকজন মানুষ একেক ধরনের অনুভূতি পায়, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? যদি সকল বই পড়ে একই অনুভূতি পেত তাহলে পৃথিবীতে এত লেখক থাকতো না, বাংলাদেশেও এত বইমেলা হতো না, এত প্রকাশক থাকতো না, এত লেখক থাকতো না। আমাদেরকে এক একটা বই, আপনি যখন মার্কেজের কোনো একটা বই পড়বেন, 100 ইয়ার্স অফ সলিটিউড পড়বেন, একটা অনুভূতি আপনি পাবেন। আপনার পদ্মা নদীর মাঝি যখন পড়বেন আপনি একটা অনুভূতি পাবেন। আবার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যখন আপনি পড়বো আমরা, তখন একটা আধ্যাত্মিক একটা বোধ, একটা উপলব্ধি, আমরা একটা ফিল আমরা করতে পারবো। সুতরাং এই বৈচিত্র্য আছে বলেই কিন্তু এত ধরনের বই লেখা হয়, বই তৈরি হয়। যদি বৈচিত্র্য না থাকতো তাহলে পৃথিবীতে একটাই বই লেখা হতো এবং সে একটা বই সকল পাঠক, পৃথিবী জুড়ে সকল পাঠক পড়তো। যতদিন পর্যন্ত মানুষ চিন্তা করতে পারবে, মানুষ বৈচিত্র্যমুখী চিন্তা তার মধ্যে আসবে, ততদিন পর্যন্ত বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে বই লেখা হতে থাকবে। এবং বৈচিত্র্যপূর্ণ বিষয় লেখা হতে থাকবে বলেই আমরা বই একটা ছেড়ে আরেকটা বই পড়তেই থাকবো। আমরা আমাদের পূর্বজ যেসব লেখক, যেসব উপন্যাসিক কবি লিখেছেন সেগুলো আমরা পড়েছি। আবার এখন যারা লিখছেন সমকালীন সময়ে তাদের লেখা আমরা পড়ছি এখন। আগের যে টেস্ট আমরা পেয়েছি, যে স্বাদ আমরা পেয়েছি, সেই স্বাদের সঙ্গে এখন যেসব বই পড়ছি সে স্বাদ আলাদা, সম্পূর্ণ ব্যতিক্রম। এই স্বাদ ব্যতিক্রম বলেই আমরা শিল্পরসে স্নাত হতে পারছি। আমরা বই পড়ে আমরা আমাদের বোধকে, উপলব্ধিকে আমরা শানিত করতে পারছি। আমরা শিল্প রস আস্বাদন করতে পারছি এবং নতুন নতুন পাঠক সৃষ্টি হতে পারছে, নতুন নতুন লেখকও সৃষ্টি হতে পারছে। ধন্যবাদ। এবার আমি আপনার বই প্রসঙ্গে আসি যে মূলত আপনার এবারের বই কি নিয়ে, কাদের জন্য এই বই? আমার এবার উপন্যাসের নাম হচ্ছে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। নামটি একটু দীর্ঘ। উপন্যাসটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। মাঝারুল ইসলাম অনেক যত্ন নিয়ে বইটি প্রকাশ করেছেন। অন্য প্রকাশের পেভিলিয়নে এটা 1 তারিখ থেকে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একজন অধ্যাপককে নিয়ে, যিনি একই সঙ্গে বিখ্যাত লেখক, তার অনেক ভক্ত শিষ্য আছে। তিনি মারা গিয়েছিলেন 17 বছর আগে। 17 বছর পরে এসে তিনি এই উপন্যাসের ভূমিকা লিখছেন। আপনি প্রশ্ন করতে পারেন, মৃত মানুষ কিভাবে উপন্যাসের ভূমিকা লেখে? উপন্যাসে সবই সম্ভব। মানে কল্পনার জগতে লেখক শক্তিশালী, তার শক্তিমত্তা খরচ করে তিনি মৃত মানুষকে দিয়েও কথা বলাতে পারেন। তিনি উপন্যাসের ভূমিকা লিখেছেন এবং তিনি যখন মারা যান, তার স্ত্রী রাফিদা জাহান অভিযোগ করেছিলেন যে তার অনেক পাণ্ডুলিপি এবং তার অনেক লেখা চুরি হয়েছে। চুরি করে অনন্ত আতিক নামে তার এক একান্ত সচিব আচার্যের তার নিজের নামে চালিয়ে দিয়েছে। এই লেখা চুরির বিষয়টাকে কেন্দ্র করেই আসলে কি চুরি করেছিলেন, নাকি রাফিদা জাহান তার কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে চেয়েছিলেন অনন্ত আতিকের উপরে? এইসব বিষয়কে নিয়ে এই উপন্যাসটার কাহিনী আবর্তিত হয়েছে। উপন্যাসটা প্রায় 237 পৃষ্ঠার মতো। দীর্ঘ কাহিনী, শুধু সমকালীন অনেক বিষয় এখানে আছে। আচার্যের জীবন, তার বন্ধু ফতেউদ্দিন রাশার জীবন, বন্ধুর স্ত্রী বকুল রাশা, যারা মঞ্চ নাটক নিয়ে কাজ করেন, এবং আচার্যের স্ত্রী রাফিদা জাহান, যিনি মানে হচ্ছে থ্রিলার উপন্যাস ধর্মী, তাই তো? থ্রিলার না, এটা একেবারেই নিপাট সাহিত্য আর কি। থ্রিলার ঠিক বলা যাবে না। আমি আঙ্গিক নিয়ে নিরীক্ষা করেছি এখানে। যখন একজন মৃত মানুষ এসে উপন্যাসের ভূমিকা লিখছেন কিংবা কথা বলছেন, তখন থ্রিলার মনে হতে পারে, কিন্তু থ্রিলার চরিত্রই উপন্যাসের মধ্যে নাই। আচ্ছা, বাকিটা তাহলে হচ্ছে পড়ে নিতে হবে। আর তবে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে আসলে বই লিখতে কেমন লাগে, কিংবা নতুন একটা বইয়ের জন্ম, এটি তো একটা শিশুর মতো অনেকেই বলে। আপনি এটাকে কিভাবে দেখেন? উপন্যাসিক তার উপন্যাসে একটি নিজস্ব জগৎ সৃষ্টি করেন। সেই জগতের সঙ্গে বাস্তবতার যে জগৎ আমরা দেখি, সেই জগৎ নাও মিলতে পারে, অনেক সময় মেলে না। আমরা যখন একটা বইয়ের ভিতরে ঢুকি, যেমন ধরুন আমরা ভিক্টর হুগোর লাওমিজারে বলে ঢুকে গেলাম, পড়তে পড়তে আমাদের মধ্যে কিন্তু একটা জগৎ তৈরি হয়। আচার্য তার অলিক পাণ্ডুলিপির মধ্যে একটা জগৎ আছে, কিংবা আমার অন্যান্য যে উপন্যাস ইহযৌবন বলি, রাজনৈতিক বলি, একটা জগৎ কিন্তু নির্মাণ করে। সেই জগৎ নির্মাণ করতে একজন রাজমিস্ত্রি যেমন তার প্রাসাদ নির্মাণের সময় আনন্দ পায়,
একজন লেখক কিন্তু ওই জগৎ নির্মাণের সময় আনন্দ পায়। আনন্দ যদি তার মধ্যে না থাকতো, তার পক্ষে কিন্তু উপন্যাসটা লেখা রচনা করা সম্ভব হতো না। সুতরাং আমি মনে করি প্রত্যেক লেখকই তার আনন্দের জন্য লেখে। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, তার পক্ষে বেদনা অপার, তার নিত্য জাগরণ। সে নিত্য জাগরণের জায়গা থেকেই লেখক লিখে যান, জগৎ নির্মাণ করে যান, ভাষা সৃষ্টি করেন, আখ্যান সৃষ্টি করেন, নানা শব্দ সৃষ্টি করেন, শব্দ সৃষ্টি করে পাঠকদেরকে শব্দরসে, শিল্পরসে, আখ্যানের রসে এবং সেই সৃষ্ট জগতের রসে আপ্লুত করেন, স্নাত করেন। ওই কারণেই আমি মনে করি প্রত্যেক লেখকের লেখাটা যখন লিখেন তখন পৃথিবীতে আর কোনো কিছুই তাকে যে আনন্দ দেয়, সেই কোনো কিছু তাকে সে আনন্দ দিতে পারে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন আমাদের কথা সাহিত্যিক, যে এই যে লেখার মাঝে একটা আনন্দ আছে, তেমনি পড়ার মাঝেও আনন্দ আছে। একটি স্বপ্নের মাঝে যেভাবে ঢুকে যাওয়া যায় এই লেখার মাঝে, ঠিক তেমনি নানা অনুভূতির মাঝেও কিন্তু চলে যাওয়া যায় এই লেখার মাঝেই। একই লেখা কিন্তু আমি পড়লে যেই অনুভূতির মধ্য দিয়ে যাব, নিশ্চয়ই আপনি পড়লে ঠিক অন্যরকম অনুভূতির মধ্য দিয়ে যাবেন। এটাই কিন্তু হচ্ছে লেখার যেই জাদুকরী অবস্থা, সেটি কিন্তু হচ্ছে প্রকাশ পায়।